হা হা করে লোকটির বিদঘুটে ভাবে হেসে চলছে, আর তার প্রতিধ্বনিগুলো কাচের দেয়ালে বাড়ি খেয়ে পুনরায় চলে আসছে। আমি জানি তুমি আমার উপর রাগ করবি। রায়হানের মুখে এ ধরনের কথা শুনে সবাই কিছুটা অবাক হলো। রায়হান নিশিকে ভালোবাসে সবাই জানে, আর নিশি তো আগে থেকেই রায়হানকে খুব করে চায়। আর ওদের দুজনে এক হওয়ার পথে যে বাধাটা ছিল তাও তো এখন আর নেই। তাহলে রুহি আসলে চেহারাটা সবার সামনে এসে পড়েছে, তাই রুহিও বাধ্য হলো রায়হানকে ছাড়তে। বলা চলে জিসান বাধ্য করেছে রায়হানকে ছাড়তে। সমস্যা কি রায়হান? কেন নিশিকে বিয়ে করতে চাইছিস না? তুই তো নিশিকে ভালোবাসিস বাবা। তাহলে আমি তোর চোখে নিশির জন্য ভালোবাসা আর ওকে হারানোর কষ্ট দেখেছি এই কয়েকদিনে। তাহলে এখন আবার কি হলো? নিশি দাঁড়িয়ে রায়হানের কথাগুলো শুনছিল। একটু আগে রায়হানের সাথে রুহির সব সম্পর্ক শেষ হবার কারণে যে খুশিটা মনে উৎপন্ন হয়েছিল, সে খুশিটা নিমেষে আবার শেষ হয়ে গেল। নিশি স্থির দৃষ্টিতে রায়হানের দিকে তাকিয়ে আছে। রায়হান নিশির দিকে একবার তাকিয়ে জিসানের সামনে এসে দাঁড়ালো। কিন্তু আমি খুব ভেবেই বলছি, আসলে ভুলটা আমার। নিজের ছোট বোনের ঘরে নজর দেওয়াটা ঠিক হয়নি। আজ আমার কারণেই বিয়ের পরপরই তিশার লাইফে এত প্রবলেম শুরু হয়েছে। আমার আর নিশির সম্পর্ক আমার বোনের জীবনে এফেক্ট করছে, আর আমি চাই না এমন ভবিষ্যতে আবার হোক। রায়হান, এমন কিছুই হবে না। তুই কি আমার উপর ভরসা করিস না? জিসান রায়হানকে আশ্বাস দেওয়ার চেষ্টা করছে। জিসান, আমি জানি তুই তিশার হাত কখনোই ছাড়বি না, কিন্তু তুই বুঝতে পারছিস না, আমার আর নিশির বিয়ের পর যদি এমন কোনো ঘটনা ঘটে বা ঝগড়া হয় বা কোনো কারণে নিশি আমার উপর আপসেট হয়, তাহলে ভাই হয়ে তোরও এসব ভালো লাগবে না। আর না চাওয়া সত্ত্বে তিশার সাথে তোরও একটা মনোমালিন্য সৃষ্টি হবে। আর তখন না তুই সইতে পারবি না তিশা। আর তখন তিশার উপর একটা অভিমান জমা হবে পরিবারের সবার মনে। সম্পর্কের মধ্যেও ফাটল ধরবে। একটি সম্পর্কের জন্য আমি আমার বাকি সম্পর্কগুলোকে নষ্ট হতে দিতে পারবো না। ভাইয়া এসব কি বলছো? এমন কোনো কিছু হবে না। তুমি শুধু শুধু অহেতুক টেনশন করছো। রায়হান তিশার গালে হাতটা রেখে। আমার রাগটা যে কয়েকদিন নিশি তোর উপর ঝাড়তো, এটা কিন্তু আমার অজানা নয় বোন। আর এটা যে ভবিষ্যতেও হবে না তারও কোনো গ্যারান্টি নেই। তাই আমি চাই না আমার লাইফের কোনো ঝড় এসে তোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। ভাইয়া প্লিজ। রায়হান আর কিছুই বলল না, বের হয়ে গেল বাসা থেকে। অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে রায়হান। ও জানে এর জন্য আবার নিশি কষ্ট পাবে, কিন্তু রায়হান এবারও নিরুপায়। আগে ও একজন ভাই, পরে কারো প্রেমিক। তাই নিশির কথা চিন্তা করার আগে তিশার কথা আগে ভাবতে হবে ওকে। নিশি বুঝতে পারল রায়হানের এমন করার কারণ কি। সেদিন পার্টি শেষ হয়ে বাসায় আসার সময় নিশি তিশার সাথে খুব খারাপ আচরণ করেছে। ওটাই হয়তো রায়হান দেখে ফেলেছে। সত্যিই তো, আমি বিনা কারণে রায়হান ভাইয়ের সব রাগ তিশার উপর ঝেড়েছি এই কয়েকদিনে। কেন জানি এই ঘটনার পর তিশাকে সহ্য করতে পারতাম না। রায়হান ভাইয়ের সব রাগ আমার তিশাকে দেখলেই আরও বেড়ে যেত। আমি এতটা নীচ কী করে হলাম? রায়হান ভাইয়ের সাথে সম্পর্ক হবার আগে আমার তিশার সাথে একটা ভালো সম্পর্ক ছিল। ও তো আমার বেস্টে ছিল, আর আমি ওকে ভুল বুঝলাম। সত্যি আমি রায়হান ভাইয়ের যোগ্য না। উনি একদম ঠিকই সিদ্ধান্ত নিয়েছে। নিশিও মনে মনে এসব আওড়াতে লাগলো। ফ্ল্যাশব্যাক। রুহি সংসারে অভাব থেকে অনেকটা হাঁপিয়ে পড়েছে। কথাই বলে না, স্ত্রীর আসল ভালোবাসা প্রকাশ পায় স্বামীর অভাবের দিনে। রুহির ক্ষেত্রেও তাই ঘটেছে। গত 15 দিন সংসারের কাজ এক হাতে করতে করতে এমনিতেই ক্লান্ত, তার উপর খাবারের কষ্ট। এসব কিছুই রুহি অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে। রুহি ওর পরিবারের সবার ছোট ছিল বলে পরিবারের সবার আদর ভালোবাসায় বড় হয়েছে। শখের বসে রান্নাটা মাঝে মধ্যে করত, কিন্তু বাড়ির এত কাজ কল্পনাও করেনি কখনো। যখন যা চেয়েছে তাই পেয়েছে। কষ্ট কি তা জানতই না। রায়হানের সংসারে হঠাৎ আসা এই অভাব রুহি হজম করতে পারছে না। সবই তো ঠিক ছিল। বিয়ের আগে রেনু বেগমের কাছে জানতে পেরেছিল রায়হান নিজেদের জন্য গাড়ি কেনারও প্ল্যানিং করছে। তার মানে রায়হান ভালোই সেটেল করে ফেলেছে নিজেকে। রায়হানকে বিয়ে করলে আমার লাইফটাও সেটেল হয়ে যাবে। এ আশা ছিল রুহির, কিন্তু রায়হানের সাথে বিয়ে হবার পর রুহির কপালে শুধু নিরাশাই জুটেছে। প্রথমত রায়হানকে পেয়েও পেল না, তার উপর রায়হানের অবহেলা, সাথে
জুটেছে সংসারের অভাব। রুহির শাশুড়ি ও শ্বশুর অসুস্থ বলে সারা দিন শুয়ে বসে থাকে। রুহির এখন মনে হচ্ছে এই অভাবী সংসারে এই বাড়ির মানুষ বিনা বেতনে একটা ঝি পেয়েছে। এসব কি কম ছিল? যখন শুনল রায়হান নাকি সিদ্ধান্ত নিয়েছে ঢাকায় সব ছেড়ে ওরা গ্রামের বাসায় চলে যাবে, এটা শোনার পরই রুহি তেলে বেগুনে জ্বলে উঠল। রুম বন্ধ করে ঘরে বসে আছে আজ 2 দিন। এতে রায়হান বা ওর পরিবারের কোনো মাথা ব্যথা নেই। তবে হঠাৎ নিজ বাসায় রুহির বাবা মাকে দেখে রায়হান একটু অবাক হলো আজ। রুহির বাবা মা রায়হান আর ওর মার মুখ দেখেই বুঝতে পারল তাদের আসার কথা রুহি নিশ্চয় বলেনি। রুহির বাবা মা ড্রয়িং রুমে বসায় কিছুক্ষণ পরেই রুহি বের হয়ে আসলো রুম থেকে। ওকে একদম স্বাভাবিক লাগছে। ওকে দেখলে কেউ বুঝবেই না এই মেয়ে 2 দিন না খেয়েছিল। রুহির বাবা মা আসার কিছুক্ষণ পরে রুহি রায়হানকে উদ্দেশ্য করে বলল, রায়হান, তুমি তোমার বাবা মাকে গ্রামে পাঠিয়ে দাও, আর তুমি আর আমি এখন থেকে আমার আব্বু আম্মুর সাথে আমাদের বাসায় থাকবো। ওখানে তোমার কোনো অসুবিধা হবে না। রুহির কথায় রায়হান রেগে যায়। আরে ম্যাড, তুমি ভাবলে কি করে আমি আমার বাবা মাকে ছেড়ে তোমার সাথে তোমাদের বাড়িতে ঘর জামাই হয়ে থাকবো? আর আঙ্কেল, আপনারাও কি এসব বলতে এসেছেন এখানে? রুহির বাবা রায়হানের কথায় মাথা নেড়ে সায় দিল। আসলে তাদেরও কিছু করার নেই। রুহি নিজের বাবা মাকেও ব্ল্যাকমেইল করে এখানে আসতে বাধ্য করেছে। তারা এসে রুহি আর রায়হানকে তাদের সাথে নিয়ে না গেলে আত্মহত্যা করবে রুহি। নিজের মেয়ের জিদের কাছে এবার নত হতে হলো তাদের। রায়হান, আমি তোমার মর্জি জানতে চাইনি। আমি আমাদের জন্য যেটা ভালো হবে সেটাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আর এইটাই ফাইনাল। আমার কথা না মানলে জানোই তো কি হবে। রুহি একটা শয়তানি হাসি দিল। রায়হান রাগে স্থির দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে আছে। এটা তো হবারই ছিল। রুহি কেমন মেয়ে রায়হান খুব ভালো করেই জানে। এই মেয়ে কোনো দিনও ভালো হবে না। আসলে ও একটা সাইকো। হঠাৎ কারো ভারী কণ্ঠে সবার দৃষ্টি তার দিকে। দরজায় দাঁড়িয়ে আছে জিসান, আর জিসানের ঠিক পেছনে তিশা, নিশি আর জিসানের বাবা মাও দাঁড়িয়ে আছে। এই সময় মেয়ের শ্বশুরবাড়ির সবাইকে একসাথে দেখে তিশার মা একটু অবাক হলো। বললে না রুহি, তোমার কথা না মানলে কি হবে? জিসান রুহিকে প্রশ্ন করে রুমের ভেতরে ঢুকে ডাইনিং টেবিল থেকে একটা চেয়ার টেনে এনে রুহির বরাবর বসলো। রুহি জিসানের কথায় জবাব না দিয়ে উল্টো রেগে গেল নিশিকে দেখে। ওই মেয়ে এখানে কি করে রায়হান? তোমার সাহস কি করে হলো ওকে এই বাসায় আনা? রায়হান কিছু বলতে নিবে তার আগেই তিশা জবাব দিল, ও আমার ননদ আপু, আর এটা আমারও বাড়ি। আমার শ্বশুর বাড়ির মানুষের সাথে ভদ্রভাবে কথা বলো। রুহি আর রায়হানকে নিশির এখন একদম সহ্য হয় না। তার উপর রুহির এমন আচরণে নিশির পেছন থেকে চেঁচিয়ে উঠল, ভাইয়া, তুমি আমাকে এখানে কেন এনেছো? আমার এদের নাটক দেখার একদমই ইচ্ছে নেই। আমি বাসায় চলে যাচ্ছি। স্টপ নিশি, যেখানে আছিস চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাক, আর একটা কথাও বলবি না। জিসানের ধমকে নিশিও চুপ করে দাঁড়িয়ে থাকে। রায়হান তিশার শ্বশুর শাশুড়িকে বসতে নিমন্ত্রণ করল। তৌফিক সাহেবও তার স্ত্রীকে সাথে নিয়ে বসল। এটা জানতে কেন জিসান তাদের এই বাড়িতে এনেছে। জিসান আবারও রুহিকে একই কথা জিজ্ঞেস করল। রুহি এবার আবার রেগে গেল। কি করব সেটা তোমাকে কেন বলবো জিসান? তোমার গুন্ডামি অন্য কোথাও দেখাও। আমি তিশা না যে তোমার গুন্ডামিকে ভয় পাবো। আমার তিশার মতো হওয়ার যোগ্যতাও নেই রুহি তোমার। আরেকটা কথা, রায়হান কোথাও যাবে না। তোমার সাথে তো আরও আগে না, সবাই এই বাড়িতেই থাকবে, তবে তুমি থাকবে না। তোমার বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে, এখন তুমি বিদায় হও। কি যা তা বলছো জিসান? আমার মনে হয় বোনের শোকে তুমিও কিছুটা পাগল হয়ে গেছো। রুহি রায়হানের দিকে তাকিয়ে দাঁত কিটমিট করে, তুমি কিছু বলছো না কেন রায়হান? আমার রাগ উঠলে পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিলাম। তুমি আর কিছুই করতে পারবে না রুহি। যে বিন বাজিয়ে রায়হানকে তুমি তোমার ইশারায় নাচাতে,
সেই বিনটা এখন আর নেই। বিশ্বাস না হলে চেক করে দেখো। জিসানের কথায় রুহির সন্দেহ হলো, তাই সাথে সাথে নিজের মোবাইলটা চেক করলো। আর চেক করতে গিয়ে রুহির মাথায় যেন বাজ পড়লো, ভিডিওটা নেই। রুহি পুরো মোবাইল হন্য হন্য করে খুঁজলো, কিন্তু কোথাও কোনো ভিডিও পেল না। এটা কি করে সম্ভব? আমার মোবাইলের পাসওয়ার্ড কেউ জানে না, আর বিনা পাসওয়ার্ড ছাড়া ফাইল থেকে ডিলিট করা সম্ভব না। তাহলে রুহির রাগে মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতে মন চাইছে। নিশ্চয়ই এটা জিসানের কাজ। কিছু তো একটা করেছে এই গুন্ডাটা। কি হলো রুহি, ভিডিওটা নেই? রায়হান সোফায় আরামে বসেই রুহিকে জিজ্ঞেস করলো। আর রুহি তো রাগে একবার জিসানের দিকে একবার রায়হানের দিকে তাকাচ্ছে। পারে না দুজনকে গিলে খেয়ে ফেলবে। রায়হান, জিসান আর রুহির মধ্যে কি নিয়ে কথা হচ্ছে তার ড্রয়িং রুমে বসা কেউই বুঝতে পারছে না। তাই তৌফিক সাহেব নিজের উৎসুকতা ধরে রাখতে পারল না, জিজ্ঞেস করেই ফেলল। কি চলছে এসব? এতদিন পর রায়হান মুখ খুলল। আঙ্কেল আমি বলছি, আসলে রুহি আমাকে একটা ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করেছে ওকে বিয়ে করতে। এই কথা শুনে উপস্থিত সবাই সহ রুহির বাবা মাও শকড হলো। সরি আঙ্কেল, আমি আপনার মেয়েকে কোনোদিনও ভালোবাসিনি আর বাসবও না। একটা মেয়ে হয়ে যে অন্য মেয়েকে সম্মান করে না, সে আমার কেন কারো ভালোবাসারই যোগ্য না। মানে মানে কি? আর কার ভিডিও দেখিয়ে তোমাকে ব্ল্যাকমেল করেছে ভাইয়া? তিশার এমন কথায় রায়হান নিশ্চুপ হয়ে গেল। নিজের বোনের কাছে বলতেও এ কথা লজ্জা করছে রায়হানের। জিসান তিশার এক কাঁধে হাত রেখে। তোর ভিডিও তিশা? আমার ভিডিও মানে বুঝলাম না। জিসানও কিছুক্ষণ চুপ থেকে বলা শুরু করলো। বিয়ের আগে এই বাড়িতে যখন তুই ছিলি, হয়তো কোনো একদিন রুহিকে রুমে রেখে তুই ওয়াশরুমে শাওয়ার নিতে গিয়েছিলি, আর রুহি তখন ওর মোবাইলের ক্যামেরা দিয়ে তা ভিডিও করে ফেলে, যাতে সুযোগ বুঝে রায়হানকে ওটা দিয়ে ব্ল্যাকমেল করতে পারে। তিশা এ কথা শোনার পর নিজেকে আর ঠিক রাখতে পারে না, প্রচণ্ড ভেঙে পড়ে। একটা মেয়ে এতটা খারাপ কি করে হতে পারে? তিশা বুঝতে পারছে না। এটা যদি দুর্ঘটনাবশত ভাইরাল হয়ে যেত বা অন্য কারো কাছে ভিডিওটা চলে যেত, তখন কি হতো ভাবতেই তিশা কেঁপে উঠল। অতিরিক্ত টেনশনে তিশা মাথা ঘুরে পড়ে যেতে নিলে জিসানের আগেই নিশি ধরে ফেলল। তিশার প্রতি সব রাগ যেন নিমেষেই দূর হয়ে যায় এসব জানার পর নিশির। কারো কিছু বলার আগেই তিশার মা রেনু রুহির গালে ঠাস করে কয়েকটা চড় মারে। উপস্থিত সবাই কিছুটা অবাক হলেও কেউ কিছু বলে না। এটা হবারই কথা। একজন মা নিজের মেয়ের সম্মান নিয়ে খেলতে আসা মানুষটিকে সামনে পেলে উত্তেজিত হওয়াটাই স্বাভাবিক। শামসুর রহমান নিজের স্ত্রীকে শান্ত করার চেষ্টা করে। রুহির বাবা মা লজ্জায় মাথা নত করে বসে আছে। মেয়ে জেদি তা জানতো, কিন্তু মেয়ে যে এতটা নিচে নেমে যাবে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি। রুহি এখনও অনুতপ্ত নয় তার কর্মের জন্য, তাই সবার উদ্দেশ্যে বলে, আমি রায়হানকে পাওয়ার জন্য আর ওর বউ হওয়ার জন্য এতটা নিচে নেমেছি, আর আমি আমার উদ্দেশ্য সফল হয়েছি। তাই এখন এই ভিডিও থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আসে না। রায়হান আমার, শুধু আমার এখন। পাগলের মতো চিল্লিয়ে। তুমি এটা করতে পারো না রায়হান। এত বড় ধোঁকা কিভাবে দিলে? রুহি, তোমাকে একটা জাদু দেখাই, দেখবে? জিসান বলছে রুহিকে। রুহি নিশ্চুপ। হঠাৎ দুজন ছেলে আর টুপি পরা দাড়ি মোছ ভরপুর হুজুর টাইপ একজন ভদ্রলোক প্রবেশ করলো তিশাদের ড্রয়িং রুমে। রুহি এদের দেখে চিনে ফেলল, কারণ এই টুপি পরা লোকটি রুহি আর রায়হানের বিয়ে পড়িয়েছিল, আর তার পাশে দুটো ছেলে সাক্ষী হিসেবেই সই দিয়েছিল। এই দুইজন রায়হানের বন্ধু, কিন্তু এরা এখানে কি করে তা বুঝতে পারছে না। পরক্ষণে রুহির চোখগুলো মনে হয় এখনই বেরিয়ে পড়বে। এটা দেখে টুপি পরা ভদ্রলোকটি তার টুপি নকল দাড়ি মোজ খুলে সম্পূর্ণ গেট আপ চেঞ্জ করে দাঁড়িয়ে আছে। রুহি রায়হানের দিকে তাকিয়ে দেখে রায়হান মুচকে মুচকে হাসছে। রুহি তাকানো দেখে রায়হান নিজেই বলে উঠল, কি হলো রুহি, শকড? তুমি ভাবলে কি করে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব? তুমি যখন বারবার বিয়ের জন্য ব্ল্যাকমেল করা শুরু করলে, তখন আমি সত্যিই খুব ভেজালের মধ্যে পড়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না কি করব, কিভাবে তোমার থেকে ভিডিওগুলো নিয়ে ডিলিট করব।
আর ভিডিওটা কি শুধু তোমার মোবাইলে আছে নাকি অন্য কোথাও? এর কপি রেখেছো? সব না জেনে উত্তেজিত হয়ে কিছুই করা যাবে না। খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম, কিছুই বুঝতে পারছিলাম না কি করব। তবে এর জন্য যে সময়ের প্রয়োজন এতটুকু বুঝতে পেরেছি। আর তোমাকে চোখে চোখে রাখারও। তুমি যতই কাছে থাকবে ভিডিওটা ডিলিট করতে অতই ইজি হবে আমার। যেহেতু জিসান তখন বিডিতে ছিল না, তাই সব আমাকেই করতে হয়। আমি আমার ক্লোজ ফ্রেন্ডসদের সাথে মিলে তোমার বিয়ে করার ইচ্ছেটা পূরণ করি। তবে আমরা নাটক ভেবে আর তুমি সত্য ভেবে বিয়েটা করে ফেলো। তিশার কথা চিন্তা করে আমি জিসানকেও এই ভেজালে জড়াতে চাইনি। মাত্রই তো কয়েকদিন হলো ওদের বিয়ে হয়েছে, আর বিয়ের পরেই এত ভেজালে ঘিরে গেল ওদের জীবন। কিন্তু জিসান থেকে বেশি দিন লুকাতেও পারলাম না। কিছুদিন আগে জিসান সব শুনে প্রচণ্ড রেগে যায়। ভাগ্য ভালো রুহি তোমার জিসানের সামনে ছিল না, তা না হলেও তোমাকে সেদিনই মাটিতে পুঁতে ফেলতো। এরপর আমাকে তেমন কিছুই করতে হয়নি, জাস্ট শুধু তোমার সাথে চাকরি যাওয়া, সংসারের অভাব নিয়ে নাটক করা ছাড়া। আমি তোমাকে এসবে ব্যস্ত রেখেছি আর জিসান তার কাজ চালিয়ে গিয়েছে। সবার প্রথমে আমরা জানতে পারি ভিডিওর কোনো এক্সট্রা কপি তুমি করনি। তোমার মাথায় হয়তো প্রশ্ন ঘুরছে কিভাবে। তাহলে শুনো, সেদিন যখন তুমি তোমার বেস্ট ফ্রেন্ড টায়রার সাথে রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছিলে, তোমার ঠিক পেছনের টেবিলে আমাদের লোক ছিল যার কাজই ছিল তোমাকে ফলো করা, আর তোমাদের মাঝে কী নিয়ে কথাবার্তা হয় সব রেকর্ড করা। আমরা সেদিনই সব জানতে পারি। তার মানে আমাদের টার্গেট এখন তোমার হাতের মোবাইল। আমরা খুব সাবধানে তোমার মোবাইল এক্সচেঞ্জ করে ফেলি আমাদের মোবাইলের সাথে। আর জিসানের পার্সোনাল হ্যাকার্স তোমার মোবাইলের সব সিস্টেম হ্যাক করে ডিলিট করে দেয় আমাদের সামনে, সাথে ভিডিওটাও। তার মানে হলো রুহি আমাদের বিয়ে হয়নি, আর এখন তোমার কাছে এমন কিছুই নেই যা দ্বারা আমার উপর হুকুম চালাবে। কি বুঝলে কিছু? রুহি তেড়ে গিয়ে রায়হানের কলার ধরে চিৎকার করে বলতে থাকে। রায়হান রুহির হাতটা নিজের কলার থেকে ছাড়িয়ে, তুমি যা করেছো আমিও তা তোমাকে ফেরত দিয়েছি, আর কিছুই না। সো গেম ইজ ওভার। তোমার কাছে এখন দুটো রাস্তা আছে, নিজ ইচ্ছে চলে যাও, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তোমার বাবা মার কথা চিন্তা করে তোমাকে এখন আমি পুলিশে দিই নাই। এরপর রুহিকে এক প্রকার জোর করেই ওর বাবা মা না চাওয়া সত্ত্বেও নিজের সাথে নিয়ে যায়। দুপরিবারে যেন এখন হাঁফ ছেড়ে বাঁচল। এতদিন সবার মনেই কিছু চাপা কষ্ট ছিল যা কেউ কাউকে বলতে পারেনি। সবাই খুশি অবশেষে এটা জেনে রায়হান রুহিকে বিয়ে করেনি। তার মানে এখন নিশি আর রায়হানের বিয়ে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু তখনই রায়হান বিয়ের জন্য না বলে চলে যায়। জিসান এক হাত দিয়ে তিশার আঙ্গুলগুলো নিজের আঙ্গুলের মাঝে নিয়ে খেলছে, আরেক হাতে তিশার বুকের সাথে জড়িয়ে ধরে আধো শুয়ে আছে। জিসান পুরো ধ্যান এখন তিশার দিকে। আজ অনেক দিন পর সব টেনশন ভুলে প্রিয়তমাকে কাছে পেতে মন চাইছে। কিন্তু তিশা জিসানের সব ইচ্ছায় এক বালতি পানি ঢেলে সে কখন ধরে ননস্টপ বেজে চলেছে। আসলে আজকের ঘটনায় তিশার সব কিছু জানার কিউরিসিটি আরও বেড়ে গিয়েছে। মাথায় হাজারো প্রশ্ন জমা হয়েছে, অথচ জিসান কোনো প্রশ্নের জবাব না দেওয়ায় তিশার মেজাজ অনেকটা খিটখিটে হয়ে যাচ্ছে এখন। জিসান বুঝতে পারছে তিশার প্রশ্নের ভান্ডার খালি হবে না আজ, কিন্তু জিসানও তেরা, সে আজ জবাব দেওয়ার মুডে নেই। সে এখন অন্য মুডে আছে। তাই হঠাৎই তিশার দু হাতে বিছানায় চেপে ধরে গলায় মুখ ডুবালো। জিসানের এহেন কাণ্ডে তিশা খানিকটা বিরক্ত হলো। এত টেনশনের মাঝে কারো এসব করার চিন্তা কি করে হতে পারে তিশা বুঝতে পারছে না। জিসানকে বারবার সরানোর চেষ্টা করছে। উফ জিসান, কি করছেন? আমার ভীষণ টেনশন হচ্ছে, এখন কি হবে? জিসান তিশার ঘাড়ে কিস করতে করতে বলল, এখন আদর হবে। তুই তো করিস না, কিন্তু আমাকে তো করতে দে। তিশা আরো কিছু বলতে নিবে তার আগেই জিসান তিশার ঠোঁটে আঙ্গুল দিয়ে, চুপ, আর কোনো কথা না। আমাদের ভালোবাসার মাঝে অন্য কোনো কথা একদম না। কিন্তু হঠাৎ তিশার কি হলো কে জানে। ও কিছু একটা চিন্তা করে মুহূর্তে জিসানকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলল। জিসান তিশার এহেন কাণ্ডে অনেকটা রেগে গেল। কিছু বলবে তার আগেই তিশা নিজের কাপড়টা ঠিক করে জিসানকে উদ্দেশ্য করে বলল, শুনুন, আমার মনে হয় আজ নিশিকে একা ছেড়ে ভুল করেছি। আমাদের বাসা থেকে আসার পরই নিশি আজ খুব অন্যরকম আচরণ করেছে।
আমি একটু দেখে আসি ও ঠিক আছে কিনা। তিশা যেতে নিলে জিসান হাতটা ধরে ফেলে। ও জান, তুই একটু বেশি ভাবছিস, একটু সময় দে ওদের, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু তিশা কিছুতেই জিসানের কথা মানতে পারল না। তাই জিসানকে বুঝিয়ে নিশির রুমের দিকে চলে গেল। প্রায় 10 মিনিট ধরে তিশা নিশিকে বাহির থেকে ডাকছে, অথচ নিশির কোনো সারা শব্দ নেই। এবার তিশা ভয় পেয়ে গেল, জিসানকে ডাকতে যাবে, তার আগে জিসানও এসে হাজির। কি হলো, তুই এখন এখানে কি করিস? চল আমাদের সাথে। তিশার হাতটা ধরে। জিসান প্লিজ দেখুন না, কতক্ষণ ধরে আমি নিশিকে ডাকছি, কিন্তু নিশির কোনো সাড়া পাওয়া যাচ্ছে না ভেতর থেকে। আমার ভীষণ ভয় করছে। এবার জিসানও টেনশনে পড়ে গেল। নিশিও এমন করে না কখনো। তাহলে জিসানও ডাকতে লাগলো নিশিকে, কিন্তু কোনো সাড়া পেল না। জিসান আর তিশার চিল্লাচিল্লিতে বাড়ির সবাই এসে পড়ল। সবাই ডাকলো নিশিকে। অবশেষে জিসান ও তাওহিদ মিলে দরজা ভেঙে ফেলল। আর সবাই রুমে ঢুকে যা দেখলো তা দেখার মতো অবস্থায় কেউই ছিল না। নিশি ব্লেড দিয়ে নিজের বাম হাতের রগ কেটে ফেলেছে, আর তা থেকে অনেক ব্লাডও বের হয়েছে। নিশি শরীরে এমনিতেই দুর্বল ছিল, আর ব্লাড যাওয়ায় নিশি জ্ঞান হারিয়ে নিচে পড়ে আছে। রাবিয়া বেগম মেয়ের এমন অবস্থা দেখে ফ্লোরেই বসে পড়ল। তাওহিদ আর জিসান গিয়ে দৌড়ে নিশিকে হইল। তাওহিদ তাৎক্ষণিক চিকিৎসা শুরু করে দেয়। বাড়ির সব সময় প্রয়োজনীয় সব কিছুই তাওহিদ রেখে দেয়, তাই নিশির ট্রিটমেন্ট বাসায় করতে পারে। বেশিক্ষণ হয়নি, তাই এই যাত্রায় বেঁচে গিয়েছে, কিন্তু জ্ঞান এখনও ফিরেনি নিশির। প্রায় 2 ঘন্টা পর নিশির জ্ঞান ফিরেছে। নিশির চোখ খুলে সবাইকে নিজের ঘরে দেখতে পায়। নিশি জানে ওকে এখন অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, কিন্তু এদের কি করে বোঝাবো? ভালোবাসা একবার হেরে বাঁচার ইচ্ছা থাকলেও দ্বিতীয়বার হারার পর আর নেই। কেন যে আমাকে বাঁচালো? আমার চলে যাওয়াই ঠিক ছিল। কিন্তু আশ্চর্য, কেউ কিছুই বলল না। হঠাৎ জিসান এসে নিশির হাত ধরে টেনে বাহিরের দিকে নিয়ে যেতে লাগলো। কোথায়, কেন, কেউ জানে না। সবাই পেছন থেকে অনেক ডাকলো, কিন্তু কারো কোনো কথা শোনার প্রয়োজন মনে করলো না জিসান। নিশিকে নিয়ে গাড়িতে বসালো। নিশিও এখন ভাইয়ের এহেন কাণ্ডে কিছুটা ভয় পেতে লাগলো। কি করতে চাইছে? কি করতে চাইছে ভাইয়া? রেগে আছে নাকি না, কিছুই তো বোঝা যাচ্ছে না। নিশির ভাবনায় ছেদ ঘটালো গাড়ির হঠাৎ থেমে যাওয়ায়। কোথায় এসেছে তা নিশি দেখার আগেই জিসান হাত ধরে টেনে নিশিকে গাড়ি থেকে বের করে একটা বাড়ির ভেতরে নিয়ে গেল। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পরে রায়হান দরজা খুলে। এত রাতে জিসানকে দেখে একটু অবাক হলো, ভ্রুটা কিঞ্চিত কুঁচকিয়ে। জিসান, তুই এই সময়? সব ঠিক আছে তো? ঠিক এ সময় তিশার বাবা মাও ড্রয়িং রুমে এসে জিসানকে দেখে যতটা না অবাক হয়, তার থেকে বেশি হয় নিশিকে দেখে। রায়হান, ওকে তো চিনিস, আমার বোন, যাকে 19টা বছর কত আদর যত্নে বড় করলাম। আর সেই বোন তার 2-3 ভালোবাসার জন্য আমাদের 19 বছরের ভালোবাসাকে পায়ে ঠেলে দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। তার মানে কি ওর কাছে আমাদের কোনো ইম্পর্টেন্স নেই, তাই তো? আমাদের জন্য যেহেতু ও বাঁচতেই পারবে না, তাহলে আমরা ওকে দিয়ে কি করব? ওকেও আমাদের প্রয়োজন নেই। রেখে গেলাম আমি এখানে। রাখতে মন চাইলে রাখ, না হলে তুইও বিদায় করে দিস। গুড নাইট। জিসান নিশিকে ওখানে রেখেই চলে গেল। নিশি এখনো পুরো শকের মধ্যেই আছে। এটা কি সত্যি সম্ভব? ভাই আমাকে এইভাবে ফেলে চলে গেল? নিশি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এখন কি করবে, কোথায় যাবে। যে আমাকে চায় না তার কাছে অত্যন্ত করুণা হয়ে থাকতে চায় না। রায়হান নিশির হাতের ব্যান্ডেজটার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। রায়হান ভাবতেই পারেনি নিশি এমন কিছু করে বসবে। যদি ওর কিছু হয়ে যেত, ভাবতেই রায়হানের চোখ দুটো বন্ধ করে ফেলল। নিশির হাতটা ধরে রেনু ভেতরে নিয়ে গেল। নিশিও এই মুহূর্তে কিছুই বলতে পারল না, তবে মনে মনে চিন্তা করে নিল ভোর হলেই চলে যাবে কোথাও। এদের সবার থেকে দূরে থাকবো না কারো কাছে। সব বেঈমান, স্বার্থপর, কেউ আমাকে ভালোবাসে না। জিসান বাসায় এসে দেখে সবাই ড্রয়িং রুমে বসে আছে। তাদের সবার মুখ দেখেই বসে যাচ্ছে। সবাই গভীর চিন্তায়,
ভুক্ত এখন, কিন্তু জিসান তাদের কেয়ার না করেই তিশাকে ইশারায় ডেকে নিজের রুমের দিকে চলে গেল। পেছনের দিকে রাবেয়া বেগমের উৎকণ্ঠিত কণ্ঠ ভেসে আসলো জিসানের কানে। জিসান, নিশি কোথায়? তুই একা যে, ওকে কোথায় রেখে আসছিস বাবা? জিসান সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মাকে বলল, মা, তোমার মেয়ে যেখানে থাকার কথা সেখানেই আছে, চিন্তা করো না, গিয়ে ঘুমাও, কাল সকাল হলেই চলে আসবে। জিসানের মা ছেলের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তৌহিদ সাহেব বুঝতে পেরে রায়হানকে শান্ত হতে বলল। কিছুক্ষণ পর যে যার রুমে চলে গেল। জিসান গাড়ির চাবিটা রেখে পেছনে ঘুরতেই দেখে তিশা কেমন সন্দেহ চোখে তাকিয়ে আছে। কি হলো? আমাকে এইভাবে দেখার কি আছে? এই সত্য করে বলেন তো নিশিকে কোথায় রেখে এসেছেন? জিসান নিজের পাঞ্জাবিটা খুলে সোফায় রেখে বিছানায় একটু আরাম করে বসে। তোর কি মনে হয়? দেখুন, কথা ঘুরাবেন না। ওকে, কাছে আয় আগে, তারপর বলি। না, একদম না। আপনার কি যে মতলব আমি খুব ভালো করেই বুঝি। যা বলার ওখান থেকেই বলেন। আর এমন সিরিয়াস সময়ও আপনার মাথায় এমন উদ্ভট চিন্তা আসে কি করে? আরে আমি আবার কি বক করলাম? তুই আমাকে কেন রাগ দেখাস? দেখ, নিশি হয়তো ডিপ্রেশনে ছিল, তাই এমন একটা পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমার মাথায় এটাই আসছে না, ও এমন একটা ভোঁতা ব্লেড দিয়ে হাত কাটতে গেল কেন? আমার মনে হয় না ও রায়হানকে আমার মনে হয় কি, ও রায়হানকে একটা ধাক্কা দেওয়ার জন্য এমন একটা ঘটনা ঘটিয়েছে, আত্মহত্যা করার জন্য না। তিশা এবার জিসানের কাছে এসে, সত্যি? জিসান তিশাকে নিজের কোলে বসিয়ে কোমরটা জড়িয়ে ধরে। আমার মনে হয় এমনই। সকালে তোর ভাই আমার বোনকে একটা শিক্ষা দেওয়ার জন্য নিশিকে বিয়ে করতে পারবে না বলে এমন একটা ড্রামা করলো, আর এখন নিশি ও রায়হানের সাথে তাই করছে। দুটো পুরোই নাটকবাজ, তাই দুটোকে একসাথে করা দরকার ছিল। আরে ভাই, নিজেদের ঝামেলা নিজেরা মিটা, শুধু শুধু ওদের দুজনের কারণে আমার মুডেরও 12টা বাজিয়ে দিয়েছে। মানে রায়হান ভাই কেন নিশির সাথে এমন ড্রামা করেছে আপনি জানেন? জিসান তিশার কাঁধে একটা কিস দিয়ে, দেখ, নিশি যে রায়হানের উপরের রাগগুলো তোর উপর ঝাড়তো, এটা আমাদের সবারই জানা। ভবিষ্যতে নিশি যাতে এমন আর না করে, তারই একটা ছোট্ট ওয়ার্নিং দেওয়ার জন্যই রায়হান নিশিকে বিয়ে করবে না বলেছে। আপনি কি করে জানেন ভাইয়া বলেছে? জান, এত প্রশ্ন কিভাবে করিস? এই অধম স্বামীর উপরও একটু মায়া কর। সারাদিন অফিসের এত প্যারা সামলিয়ে বাসায় আসি একটু রিল্যাক্স হতে, তিশা একটু শক্ত করে জড়িয়ে। আর তোর কাছে এলে সারাদিনের ক্লান্তি আবার নিমিষেই যেন দূর হয়ে যায়। তিশাকে নিজের দিকে ঘুরিয়ে, সারাদিন পর শুধু রাতেই তোকে একটু কাছে পাই, আর আমি চাই এই সময়টুকু শুধু আমরা আমাদের কথা বলি, আমাদের ভালোবাসার কথা বলি। সারা দুনিয়ায় কি হয়েছে তা নিয়ে পরেও আলোচনা করা যাবে। আর তোকে তো আগেই বলেছি, আমি বেঁচে থাকতে তোকে এসব নিয়ে একদম ভাবতে হবে না, আমি সব ঠিক করে দেব। কোনো ঝামেলা তোর কাছে আসতে হলে আগে আমাকে পার করতে হবে। তাই বলছি বউ, আপনি নিজেকে একটু শান্ত রাখুন, আর আমাকেও একটু শান্তি দিন। তাই নাকি? আহারে, কত কষ্ট আমার স্বামীর মনে। তিশা জিসানের গাল দুটো টেনে বলে, আরে কি করছিস? আমি কি ছোট বাচ্চা? আমার গালটা নিস? কই, আমি মনে করলাম আমাকে চুমু দিয়ে আমার কষ্টগুলো দূর করবি, তা না। আমার বইয়েই গেছে ওনাকে আদর করতে। তাই নাকি? দাঁড়া, তোকে তো আজ। জিসান তিশাকে আবারও আবদ্ধ করে ফেললো নিজের মাঝে। একে অপরকে ভালোবাসবে আরও একটি রাত ওদের কেটে একে অপরকে ভালোবেসে আরও একটি রাত কেটে গেল ওদের। নিশি তিশার রুমে বিছানায় হেলান দিয়ে ফ্লোরে বসে আছে। শুধু বসে আছে বললে ভুল হবে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওর ধারণা ওকে কেউ ভালোবাসে না, কারো কাছে প্রয়োজন নেই। হঠাৎ মনে হলো ওর পাশে কেউ বসে আছে। ঘাড় ঘুরিয়ে দেখে সত্যি রায়হান ঠিক ওর পাশে বসে আছে। তবে রায়হানের দৃষ্টি যে এখনও নিশির কাটা হাতটার উপর, তা নিশি বুঝে গেল। রায়হানের বুকে মাথা রেখে খুব কাঁদতে মন চাইছে নিশির, কিন্তু রায়হান তো এখন ওকে চায় না, কবেই বা নিশিকে চাইছে। তাই একটু অভিমানে রায়হানের থেকে একটু দূরে সরে বসতে নিলে রায়হান হঠাৎ নিশির কোমর ধরে নিজের কোলে বসালো, কিন্তু নিশি সরে যাওয়ার জন্য চেষ্টা করছে। কারণ এমন একটা মানুষের কোলে কেন বসবে যে তাকে ভালোই বাসে না। রায়হান নিশির হাত দুটো ধরে, হাত কেন কেটেছিস? জানিস, মন তো চাইছে তোকে কামড়িয়ে লাল করে ফেলি,
কিন্তু তোর ভাই জানে আমি অত্যন্ত ভদ্র ছেলে, তাই নিজের রাগটাকে সংযত করলাম। জাহান নামে চান আপনারা সব, আমার কাউকে লাগবে না। আর আমার শরীর, আমি হাত কাটি নাকি পা কাটি সেটা আমার ব্যাপার, দরকার পড়লে এই মাথাটাই কেটে ফেল। নিশি আর কিছুই বলতে পারল না। সাথে সাথে নিশির ওষ্ঠযুগল নিজের ওষ্ঠদ্বয়ের মধ্যে নিয়ে নিল রায়হান। রায়হানের এহেন আচরণে নিশি বরফের মতো জমে গেল। এর আগেও রায়হান কখনো এমন কিছু করেনি নিশির ধারণা অনুযায়ী, তাই নিশি বুঝতে পারছে না এই মুহূর্তে কি করা উচিত। কিন্তু রায়হানের কোনো দিকে কোনো খেয়াল নেই। সে তো মত্ত আজ তার ভালোবাসার মানুষের মাঝে, নিজের মাঝে দাবিয়ে রাখা নিশির প্রতি ওর ভালোবাসাগুলো আজ প্রকাশ পেয়ে গেল। রায়হান পারল না আজ নিজেকে আটকাতে। নিশি আত্মহত্যা করার কথা শুনে ভীষণ ভয় পেয়ে নিশিকে কাছে টেনে নিয়েছে। পারবে না রায়হান নিশিকে হারাতে। নিশিকে হারিয়ে বাঁচবে কি করে? কিছুক্ষণ পর রায়হান নিশিকে ছেড়ে দিয়ে কপালে কপাল লাগিয়ে বলল, নিশি, আই লাভ ইউ সুইটহার্ট। অনেক ভালোবাসি তোকে, পারবো না ছাড়তে তোকে। বউ হবি আমার, লক্ষ্মী বউ। নিশি যেন বিশ্বাসই করতে পারছে না রায়হান অবশেষে ওকে আই লাভ ইউ বলেছে। নিশির সব স্বপ্ন যেন মুহূর্তেই পূরণ হয়ে গেল। নিশির সব রাগ অভিমান দূরে ফেলে রায়হানের বুকে ঝাঁপিয়ে পড়ল। রায়হানের বুকে মাথা রেখেই কাঁদতে লাগলো। রায়হানও নিশিকে নিজের সাথে মিশিয়ে নিল। রায়হান জানে এই কান্না কষ্টের না, বরং কিছু পাওয়ার। আহমেদ বাড়ি আজ নতুন আমেজে মেতে আছে। পুরো বাড়িটা সিম্পলের মধ্যে খুব সুন্দর করে সাজানো হয়েছে। কাল থেকেই নিকট আত্মীয় স্বজন এসে বাড়িটিতে ভিড় জমিয়েছে। রাবেয়া বেগমও ব্যস্ত হয়ে পড়েছে আত্মীয়দের আপ্যায়নে। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, আশা ছিল অনেক ধুমধামকে মেয়ের বিয়ে দেবে, কিন্তু রায়হান এসব চায় না। ঘরোয়াভাবেই বিয়েটা সেরে ফেলতে চায়। ঋষির আত্মহত্যার পর রায়হান আর কোনো রিস্ক নিতে চায় না। ওর নিজের প্রাণটা লুকিয়ে আছে এই মেয়েটার মধ্যে, কিন্তু এই মেয়েটাও যে কখন আবার কি করে বসে আল্লাহই জানে। তবে এই মেয়েটিকে ছাড়া যে রায়হানের নিঃশ্বাস নেওয়ার কথা ভাবতেই পারে না। তাই নিজের জন্য হলেও এই মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের করে ফেলা, যাতে কেউ ওদের মাঝে আর আসতে না পারে, আর ওর পাখিটি যাতে আর উড়াল দিতেও না পারে। তবে এই বিয়েতে আত্মীয় স্বজনদের মধ্যে কেউ কেউ যে খুশি না তা কিছু মানুষের মুখ দেখে বুঝে গেছেন রাবেয়া, কিন্তু এতে তার কিছু যায় আসে না। ধন দৌলত দিয়ে উনি কখনো কাউকে যাচাই করেনি, তাই তো ছেলের সাধারণ ঘরের মেয়ে পছন্দ করার কোনো আপত্তি ছিল না তার। আর রায়হান, তাকে তো সেই ছোট্ট থেকেই দেখে এসেছে। ধন সম্পদ কম হলেও ছেলেটি যে কোনো হীরার চেয়েও কম না, আর এমন একটা হীরাই খুঁজেছিল রাবেয়া নিজের মেয়ের জন্য, আর আজ পেয়েও গেল। সকাল থেকে তিশাও ব্যস্ত। একমাত্র ননদের বিয়ে বলে কথা, হিসেবে একমাত্র ভাইয়েরও বিয়ে। তাই তো কাল সারা দিন নিজের বাড়ির সব কিছু গুছিয়ে দিয়ে আজ আবার শ্বশুর বাড়ির দায়িত্ব পালন করছে। একটু কষ্ট হলেও দু বাড়ির সামলাচ্ছে খুব সুন্দর করে। তবে এসবে কষ্ট না হলেও কিছু আত্মীয় স্বজনের খোঁচা মারায় কথাগুলো কেমন যেন সুইয়ের মতো বিধছে তিশার গায়ে। তবুও নিজেকে এই মুহূর্তে শান্ত রাখার চেষ্টা করছে, কারণ একটাই জিসান। জানতে পারলে বিয়ে বাড়িতে হুলুস তুলুস লাগিয়ে দেবে এই লোকটি। তিশা রেডি হচ্ছে, কারণ ওকে এখন আবার যেতে হবে ভাইয়ের হলুদ ছোঁয়াতে, আর সেই হলুদ আবার নিষেধ জন্যও নিয়ে আসতে হবে। একদিনে সব আয়োজন হয়, একটু বেশি পেরেশানিতে পড়তে হয়েছে ওকে। হঠাৎ জিসান পেছন দিয়ে জড়িয়ে ধরল তিশাকে। তিশা একটু বিরক্ত হয়ে, উফ জিসান সারুন তো, আমাকে রেডি হতে দিন, এমনিই লেট হয়ে গিয়েছে। জিসান তিশাকে নিজের দিকে ঘুরিয়ে নিজের সাথে চেপে ধরল। মিসেস তিশা, আপনি হয়তো নিজের এই স্বামীটাকে ভুলে গিয়েছেন। তাই তো দেখছি কাল থেকে কেমন অ্যাভয়েড করছেন। সমস্যা কি? আরে আমি কোথায় অ্যাভয়েড করেছি? বিয়ে বাড়ি কত কাজ থাকে জানেন? ব্যস্ততার কারণে হয়তো আপনার এমন লাগছে। আর যাই হোক, আপনার সব অপবাদ
পরে শুনবো। এখন আমাকে রেডি হতে দিন, ভাইয়া নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। ওকে, এবারের জন্য ছেড়ে দিচ্ছি, বাট ঘুষ দিতে হবে। ঘুষ? কিসের ঘুষ? তিশা একটু চিল্লিয়ে। সেটা তুই ভেবে নে, এমন কিছু যা পেলে খুশিতে আমি ছেড়ে দেবো তোকে। তিশা কিছুক্ষণ মুচড়ামুচড়ি করেও যখন ছুটতে পারল না, তখন ক্লান্ত হয়ে জিসানের দিকে অসহায় চোখে তাকালো। কিন্তু জিসানের সেদিকে কোনো ইন্টারেস্ট নেই। সে তো নিজের দিকে তাকিয়ে ভাবছে তিশা কি করবে। সে তো নিচের দিকে তাকিয়ে ভাবছে তিশা কি করবে। হঠাৎ তিশা জিসানের মুখটা দুহাত দিয়ে ধরে দুগালে দুটো কিস দিয়ে বলে, প্লিজ এবার তো ছাড়ুন। হঠাৎ তিশা জিসানের মুখটা দু হাতে দিয়ে ধরে দুগালে দুটো কিস করে দিল। আমি নিচে গাড়িতে অপেক্ষা করছি তোর জন্য, তাড়াতাড়ি আয়। আপনি যাবেন আমার সাথে? জিসান যেতে যেতে তিশাকে বলল, তুই হয়তো ভুলে গিয়েছিস আজ আমার জিগরার গায়ে হলুদ, আর আমি ওকে হলুদ ছোঁয়াবো না, এ তো হতেই পারে না। তিশা একটু মুচকি হেসে তাড়াতাড়ি রেডি হয়ে জিসানের সাথে রওনা দিল। রায়হান সাদা একটা সেন্ডো গেঞ্জি আর সাদা লুঙ্গি পরে পিড়িতে বসে আছে। অপেক্ষা তার ছোট বোনের আগে কেউ হলুদ লাগাবার পারমিশন পায়নি এখনো। তিশা এসেই দেখে এ অবস্থা, তাই তাড়াতাড়ি ভাইয়ের কাছে এসে এক কানে ধরে সরি বলল আগে অপেক্ষা করার জন্য। এরপর তিশা ও জিসান মিলে একসাথে রায়হানকে হলুদ ছোঁয়ালো। সেই হলুদের কিছু পিক তুলে গোপনে নিজের হবু ভাবি মানে নিশিকেও পাঠিয়ে দিল তিশা। এরপর রায়হানকে ছোঁয়া হলুদ থেকে অর্ধেক হলুদ নিয়ে আবার আহমেদ ভিলায় ছুটল তিশা। তিশাকেও রায়হানের বাসা থেকে আসা হলুদ একে একে সবাই দিয়ে দিল। বেচারি নিশি হলুদে পুরো হলুদ পরি হয়ে গেল। আর রায়হান ভিডিওতে বসে বসে সব দেখছে আর হাসছে, যা তিশাই করেছে। কারণ রায়হানই আসার আগে বোনের কানে কানে নিশির হলুদের সব ভিডিও কল দিতে বলে দিয়েছিল। বিয়ের কাজ শুরু হবে আসরের নামাজের পর। এরই মধ্যে নিশিকে মেহেদি দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলল সবাই। আসরের নামাজের পরপরই রায়হান ওর পুরো পরিবার এবং কয়েকজন নিকট আত্মীয় স্বজন নিয়ে এসে পড়ল তার প্রিয়তমাকে নিতে। এতদিন রায়হান এই বাড়িতে দুটো পরিচয়ে আসতো, প্রথমত জিসানের বন্ধু হয়ে, পরে তিশার ভাই হয়ে, ফাইনালি আজ এই বাড়ির একমাত্র মেয়ের জামাই হয়ে বাড়িতে প্রবেশ করল। তাই এবার রায়হানের খাতিরও আগের থেকে বেড়ে গেল। যারা বিয়েটা মানতে পারছিল না তারাও রায়হানের আপ্যায়ন নিয়েও ব্যস্ত হয়ে পড়ল। মেয়ে বাড়ি বলে কথা। অবশেষে রায়হান ও নিশির বিয়েটা হয়ে গেল। আজ থেকে রায়হানও হয়ে গেল জিসানের বোনের বর। নিশিকে বিদায় দিয়ে যে যার রুমে চলে গেল। কিছু আত্মীয় চলে গেল, আর যারা দূরে তারা কাল সকালে চলে যাবে। তিশাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তিশা রায়হানের সাথে যেতে চেয়েছিল, কিন্তু রায়হান মানা করে দিল। কারণ সারাদিন খুব ধকল গিয়েছে বোনটির উপর, তা বোনের চেহারা দেখেই বোঝা গিয়েছে। তার উপর নিশির বিদায়ের কারণে জিসান আর খুব আপসেট থাকবে। তাই এই মুহূর্তে তিশা জিসানের পাশে থাকা প্রয়োজন মনে করল রায়হান। তিশা ডিভাইনের কাউচে শুয়ে আছে, জিসান এখনও আসেনি। তাওহিদ জিসান মিলে মায়ের কাছে বসে আছে। একমাত্র মেয়ে চলে যাওয়ায় মা প্রচণ্ড আপসেট। তাই তো মাকে সান্ত্বনা দিতে দুভাই চলে গেল। ক্লান্তিতে কখন চোখ লেগে এসেছে বুঝতেই পারল না। হঠাৎ মনে হলো কেউ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ঘুমের রেশ কাটিয়ে উঠতে পারছি না, তবুও চোখ খুলে যা ভেবেছি তাই। জিসান আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। লোকটি অদ্ভুত, আর অদ্ভুত তার ভালোবাসা। নিজে পুড়ে ছারখার হয়ে যাবে, তবুও তার রেশ আমার ধারে কাছেও আসতে দিবে না। আমাকে কাউচের থেকে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিয়েছে, অথচ আমার ঘুম যাতে নষ্ট না হয় তাই ডাকও দিল না। খুব চিৎকার করে বলতে মন চায়, জিসান আপনি আমার নিঃশ্বাসে মিশে গিয়েছেন। এই দেহে প্রাণ যতদিন থাকবে, রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমি শুধু আপনাকে ভালোবাসবো। বিধাতার কাছে প্রার্থনা করব
নিতে হলে আগে আমাকে নিয়ে যাক, কারণ আমি যে সইতে পারবো না আপনাকে হারানোর বেদনা। নিশি ও রায়হান বালকনিতে বসে আছে। রাতে আকাশে ওঠা এক ফালি চাঁদটা যেন আজ একটু বেশি আলোকিত করে তুলেছে পৃথিবীটাকে। চারদিকে ঘিরে তারাগুলো মিটিমিটি জ্বলছে, চাঁদদের আরও সুন্দর আর মনোমুগ্ধকর করে তুলেছে। রায়হান আজ তার নিজের চাঁদটিকে এক হাতে জড়িয়ে ধরল। মনের ভিতরে এক অদ্ভুত শান্তি অনুভব করছে আজ। নিশি ও রায়হানের বুকে মাথা রেখে রায়হানকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে আছে। চোখ দুটো বন্ধ করে রায়হানের হৃৎপিণ্ডের ধুকপুক শব্দগুলো শুনছে। হঠাৎ রায়হান নিশির মাথায় নিজের উষ্ণ ঠোঁট দিয়ে ভালোবাসার এক পরশ দিয়ে দিল। নিশিও চোখ বন্ধ করেই তা অনুভব করলো। নিশির মনটাও আজ শান্তি বিরাজ করছে, কিছু পাওয়া, কিছু অনুভূতির। কিছুক্ষণ পর নিশি রায়হানকে এক অদ্ভুত প্রশ্ন করলো। আচ্ছা, আপনার কাছে ভালোবাসার মানে কি? রায়হান কিছুক্ষণ নিশির দিকে তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে রায়হানের তারাময় আকাশের দিকে তাকালো। ভালোবাসা মানে এক অসাধারণ ফিলিং, যাকে ধরতে চাইলে ধরা যায় না, আবার ছাড়তে চাইলে ছাড়াও যায় না। কারো কাছে ধোঁয়াশা, কারো কাছে নেশা। ভালোবাসার মানুষটির কপালে হালকা করে একটা চুম্বন দিয়ে তাকে আই লাভ ইউ বলা, এটি হলো পৃথিবীর সব থেকে সুন্দর 3টি ওয়ার্ড। অনেকে তার প্রিয়জনের মুখে 3টি ওয়ার্ড শোনার জন্য জন্ম জন্মান্তর অপেক্ষা করতে রাজি হয়ে পড়ে, কারণ একটাই, ভালোবাসা। আর যখন সেই মানুষটি কোনো কারণে অভিমান করে, তার ছোট ছোট অভিমানগুলো পরম যত্নে ভাঙানোর নামই ভালোবাসা। তাকে একদিন না দেখলে যদি মনটা উদাসীন হয়ে পড়ে, তাকে একটিবার দেখার জন্য মনটা যদি ছটফট করে, তাকে কাছে না পাওয়ার বেদনা যদি আঁকড়ে ধরে, তাহলে বুঝে নিবি এসবই সেই মানুষটির প্রতি নিজের ভালোবাসা। তবে মাঝে মাঝে দূরে থাকার নামও ভালোবাসা হয়। মাঝে মাঝে প্রিয়জনটির মুখের হাসির জন্য তার ভালোবাসার জন্য দূরে চলে যাওয়ার নামও ভালোবাসা। ভালোবাসার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম, কিন্তু অনুভূতিগুলো সবার একই। হঠাৎ রায়হান নিশিকে কোলে তুলে নিল আর আস্তে আস্তে রুমের ভেতরে প্রবেশ করতে লাগলো। আজ আমিও পেতে চাই, পুরো নয়, একটুখানি ভালোবাসতে চাই, আরও কাছ থেকে দেখতে চাই তোকে। বহুদিনের লুকোনো ইচ্ছেগুলো পূরণ করতে চাই, মনের স্বাদ মিটিয়ে তোকে আজ কাছে পেতে চাই। জেগে থাকতে চাই আজ এই পূর্ণিমার রাতে, আর ভালোবেসে আজ তোকে পূর্ণ করতে চাই। হবি কি আমার? একটু না, পুরোটা আমি তোকে চাই। রায়হানের না বলা কথাগুলো ভালোবাসার ছন্দে নিশিকে বুঝিয়ে দিল, আর নিশিও বুঝতে পেরে লজ্জায় রায়হানের বুকে মুখ লুকালো। আজকের রাতে ওদের ভালোবাসার পূর্ণতা পেল। অবশেষে 2 দিন পর সিলেটে বিমানবন্দরে দাঁড়িয়ে আছে জিসান এবং তিশার পুরো পরিবার। জিসানের পকেট থেকে ফোনটা বের করে ফোন দেওয়ার আগেই 2টো প্রাইভেট কার এসে দাঁড়ালো ওদের সামনে। একজন অল্প বয়সের ছেলে গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নেমেই জিসানের সামনে দাঁড়ালো। জিসান স্যার। জিসান ভ্রুটা কুঞ্চিত করে মাথা নাড়ল, সাথে সাথে ছেলেটি পায়ে হাত দিয়ে সালাম করতে নিলে জিসান হাত ধরে ছেলেটিকে দাঁড় করায়। আরে কি করছো? স্যার, আপনারে দেখার খুব ইচ্ছা ছিল। বড় সাহেবের মুখে আপনার এত কথা শুনেছি যে আমি তো নামাজ পইরা দোয়াও করছি আপনি যাতে একবার হইলেও এইখানে আসেন। বড় সাহেব? বড় সাহেব আবার কি? জিসান ছেলেটিকে জিজ্ঞেস করলো। বড় সাহেব, আরে আপনার নানা যান, দিলোয়ার চৌধুরী, সবাই এক নামে চেনে ওনারে। আর আমি হইলাম ওনার চোখ কান, মানে উনি তো বিছানা থেকে উঠতে পারে না, তাই সব কিছুর খবর উনি আমার থেকে নেন। আমাকে খুবই বিশ্বাস করে সাহেবে। ও আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মোকলেস ভাইজান। মোকলেস? ঋষি বলেই হেসে উঠল, কিন্তু জিসানের চোখ রাঙানো দেখে বেচারির হাসিটা বন্ধ হয়ে গেল এবং রায়হানের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কারো নাম নিয়ে ফাজলামি বা হাসাহাসি কোনোটাই করতে নেই। জিসান কতটা গম্ভীর কণ্ঠেই বলল নিশিকে। রায়হান চোখের ইশারায় সরি বলতে বললে নিশিও মাথা নেড়ে সরি বলে মুকলেসকে। ও কিছু না ভাইজান, আমার নামটা এমনই, না চাইলেও হাসি এসে পড়ে। আপনি হুদাহুদি আপাজানকে বইকেন না তো। আপাজান, আমি কিছু মনে করি নাই।
এটা ঠিক না মোকলেস। যাই হোক, শোনো, আর কখনো পায়ে ধরে সালাম করবে না। আমাদের ধর্মে পায়ে ধরে সালাম করার কোনো রীতি নেই, মুখের সালামই যথেষ্ট। মনে থাকবে? যে ভাইজান, থাকবে। এবার চলো সবাই গাড়িতে উঠি। দুটো মাইক্রোর মধ্যে একটাতে তিশা ও জিসানের বাবা মা, সাথে তাওহিদ ও তনজিলাও বসেছে তারিনকে সাথে নিয়ে। আরেকটাতে জিসান, তিশা, রায়হান ও নিশি বসেছে। আর সামনে ড্রাইভারের সাথে মোকলেস বসে আছে। গাড়িটি শো শো করে ছুটে চলেছে পান্তুয়ামাই গ্রামের পথে। এয়ারপোর্টের রোড দিয়ে এগিয়ে যাওয়ার সময় চোখে পড়ে সবার লাক্কাতুরা ও মালনিসরা বা চা বাগান। পান্তুয়ায় যাওয়ার জন্য আগে যেতে হবে গোয়াইনঘাটের স্যালুটিক করে। এই রাস্তা ধরেই স্যালুটিকর হয়ে 1.5 ঘন্টা সময় লাগবে দাহারপাড় বাজার যেতে। তবে এই 1.5 ঘন্টায় প্রকৃতি দেখিয়ে দেবে তার অপরূপ সৌন্দর্য। কারণ হাদারপাড় বাজারে যাওয়ার আগেই মেঘালয়ের দেয়ালের ন্যায় দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু সারিবদ্ধ পাহাড়গুলো স্বাগতম জানাতে থাকবে সবাইকে। গাড়িতে বসেই দেখতে পাওয়া যাবে পাহাড়ে বুক চিরে বয়ে আসা ঝর্ণাগুলো, যা প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে নিজের কাছে আসতে। দূর থেকে আসা শাঁসা শব্দ শুভ্র জলের এক নতুন অনুভূতিতে নিয়ে যাবে। দেখলে মনে হয় জলধারাগুলো যেন লেপ্টে আছে সবুজ পাহাড়ের গায়ে। আর এই আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে গায়ের মেঠো পথ, বাঁশ বাগান, হাঁটু জলের নদী পার হয়ে আসে পাতাপুর গ্রাম। আর এই গ্রামের পরেই গ্রামই পান্তুমাই গ্রাম। পান্তুমাই চোখ জোড়ানো একটা গ্রাম। একে অনেকেই পান্থুমাই ও বলে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে ওরা চৌধুরী ভিলার সামনে এসে পড়ল টেরই পেল না। চৌধুরী ভিলা বাড়িটি অনেকটা পুরাতন জমিদার বাড়ির মতোই, তবে বিশাল জায়গা জুড়ে। হয়তো কিছুদিন আগে বাড়িটির নতুন রং করা হয়েছে, যার কারণে বাতাসের নতুন রঙের ঘ্রাণটাও নাকে এসে সাড়া দিচ্ছে। মায়ের জন্মস্থানের এই প্রথম জিসানের পদধূলি পড়ল। এক অদ্ভুত অনুভূতি হচ্ছে মনে, যা আগে কখনো হয়নি। জিসানের আসার কথা শুনে বাড়ির সবাই বাহিরে এসে পড়ে। হঠাৎ দুজন মধ্যবয়স্ক লোক এসে জিসানকে জড়িয়ে ধরে। তারা যে কাঁদছে তা জিসান স্পষ্ট বুঝতে পারে, তবে এই মুহূর্তে জিসানের কি বলা উচিত তা জানে না। তৌফিক সাহেব এসে জিসানকে বয়স্ক ব্যক্তি দুজনের সাথে পরিচয় করিয়ে দেয়। জিসান, উনি হলো তোমার বড় মামা রাহুল আমিন আর ছোট মামা রশিদ চৌধুরী। আর ভাইজান, এ হলো আপনাদের ছেলে জিসান। আমিন এবং রশিদ চৌধুরী তৌফিক সাহেবকেও জড়িয়ে ধরে ধন্যবাদ জানায় জিসানকে এখানে নিয়ে আসার জন্য। দরজায় দাঁড়িয়ে থাকা 3 জন মেয়েকে রশিদ চৌধুরী ইশারা করলো সামনে আসতে। মেয়ে 3টিও দৌড়ে সামনে আসলো। মনে হয় ওরা এটার জন্যই অপেক্ষা করছিল। আমিন চৌধুরী জিসানকে সামনে দাঁড় করিয়ে মেয়েগুলোকে বলে, ভাই চাই বলে এত বছর মাথাটা খারাপ করে ফেলেছিলে। এই দেখো ভাই এসে পড়েছে। এই হলো তোমাদের ভাই জিসান। আর জিসান, ও সবার বড় ঝর্ণা, আমার মেয়ে, এবার অনার্স 3rd ইয়ারে পড়ছে। আর এই যে সেম চেহারা দুজনকে দেখছো, এরা হলো তোমার ছোট মামার মেয়ে মনিয়া এবং ফাতেমা। ওরা এবার ইন্টারে উঠেছে। মনিয়া ও ফাতেমা যমজ বোন। ঝর্ণা, মুনিয়া ও ফাতেমা জিসানের দিকে তাকিয়ে আছে। আসলে ওরা যে জিসানকে দেখে কতটা খুশি তা ওদের মুখ দেখেই বলে দিচ্ছে। মুনিয়া আর ফাতেমা তো জিসানকে বলেই দিল, ভাই, ক্যান ইউ হাগ ইউ প্লিজ? বোনদের এ ধরনের আবদার শুনে জিসান একটু অপ্রস্তুত হয়ে পড়ল। সাথে বোনদের জন্য কষ্টও হলো। সাথে সাথে জিসান হাত বাড়ল বোনদের দিকে। মুনিয়া, ফাতেমা খুশি হয়ে জিসানকে জড়িয়ে ধরল। সবার ছোট ফাতেমা তো খেদেই দিল। জিসান বোনের মাথায় হাত দিয়ে, সরি সিস্টার, ভুল হয়ে গিয়েছে। যদি জানতাম আমার এমন সুইট লিটল বোনেরা এখানে আমার জন্য অপেক্ষা করছে, তাহলে আরো আগেই চলে আসতাম। মুনিয়া ঝর্ণাকে বলছে, আপু, এখন আমাদেরও একটা ভাই আছে। আমরাও সবাইকে বলবো আমাদের মাথায়ও একটা ছায়া আছে। জিসান মুনিয়ার মাথায় হাত দিয়ে, একটা না,
তোমরা একসাথে দুটো ভাই পেয়েছো আজ। জিসান তাওহিদকে ইশারা করলো সামনে আসতে। তাওহিদকে দেখিয়ে ঝর্ণা, মুনিয়া ও ফাতেমাকে বলল, এই দেখো, এ হলো আমার বড় ভাই। তাহলে তো তোমাদের ভাই, তাই না? ফাতেমা খুশি হয়ে তাওহিদকে এক হাতে জড়িয়ে ধরে বলল। জিসান ও তাওহিদ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে জোরে হেসে দিল। জিসান, দিস ইজ টু মাচ। নিশি কি কম ছিল? সাথে আল্লাহ আরেকজনকে পাঠিয়ে দিল নিশির সাথী হিসেবে। নিশি দু ভাইয়ের কথা শুনে চেঁচিয়ে সামনে আসলো। কি বললে ভাই? আর এইসব বলার মানে কি? জিসান ফাতেমাকে ইশারা করে নিশিকে দেখিয়ে বলল, ও হলো আমার বোন আর তোমার সাথী। ছোটবেলায় নিশিও এমন আজগুবি আজগুবি কথা বলতো, ঠিক তোমার মতো। পরিবারের সবাই দূর থেকেই ভাই বোনদের খুনসুটি দেখে মনে মনেই এক প্রশান্তি অনুভব করছে। এত বছর পর জিসান রাবেয়া বেগমের হাতটি ধরে বাড়ির ভেতরে প্রবেশ করলো। রাবেয়া বেগম ছেলের এমন কাণ্ডে খুশিতে চোখ জল এসে পড়ল। রাবেয়াকে আয়শা নিজের জায়গাটা দিয়েছিল বলেই বোনের প্রতি রাগের সাথে সাথে রাবেয়ার প্রতিও এই বাড়ির মানুষের যে কিছুটা অভিমান জমে আছে তা কেউ না বললেও জিসান নিজ থেকেই বুঝে নিয়েছে। কিন্তু রাবেয়া কখনো কোনো কিছুর প্রভাব জিসানের উপর পড়তে দেয়নি। তাই আজ মাকে সাথে নিয়েই এই বাড়িতে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো আর সবাইকে বুঝিয়ে দিল জিসান তার মায়ের কোনো প্রকার অপমান কিন্তু সহ্য করবে না। জিসানের মুখে না বলা কথাগুলো সবাই বুঝে নিল। তাই সদরে জিসান সহ পুরো পরিবারকে চৌধুরী বাড়ির সবাই গ্রহণ করে নিল। জিসান এখন বসে আছে দিলওয়ার চৌধুরী রুমে। নানাজানের সাথে খুব স্বাভাবিকভাবেই কথা বলল। দিলওয়ার চৌধুরী তৌফিক আহমেদ ও রাবেয়া বেগমের কাছে ক্ষমা চাইল আর চিরকৃতজ্ঞতা প্রকাশ করলো রাবেয়ার কাছে। এমন মা পাওয়া সত্যি বিরল, যে কিনা নিজের সতীনের ছেলেকে এত আদর যত্নে বড় করে তুলেছে। জিসান না জানলেও দিলওয়ার চৌধুরী তার মেয়ের একমাত্র নিশানির খোঁজ খবর সব সময় নিয়েছে আর এও জানতে পেরেছে জিসানের প্রতি রাবেয়ার অবিরাম ভালোবাসার কথা। তাই এত বছর দিলওয়ার চৌধুরী জিসানের সামনে আসেনি। উনি চায়নি মা ছেলের এই ভালোবাসার কোনো ব্যাঘাত ঘটুক। কিন্তু জীবনের শেষ পর্যায়ে নিজের নাতিকে একবার দেখার ইচ্ছা জেগেছে তার মনে। আর সব থেকে বড় কথা উনি চায় তার নাতিও একবার এসে তার মায়ের সম্পূর্ণ সুন্দর স্মৃতিগুলো অনুভব করুক। জিসান তিশাকে ইশারা করলে তিশাও দিলওয়ার চৌধুরীর সামনে এসে সালাম করে। দিলওয়ার তিশাকে ইশারা করে নিজের কাছে এসে বসতে তিশাও গিয়ে নানাজানের পাশে গিয়ে বসে পড়ে। দিলওয়ার তিশার হাতটা ধরে, ধন্যবাদ ডিয়ার। আমি জানি আমার নাতির এখানে আসার পিছনে তোমারই অবদান আছে। আমি কিন্তু সবই জানি তোমাদের সম্পর্কে। আমার নাতিটা নাকি তোমায় বলতে পাগল। তো এই পাগলের সাথে সংসার করো কিভাবে? রাগ কিন্তু একদম ওর মায়ের মতো। তিশা একবার আর চোখে জিসানের দিকে তাকিয়ে দেখে জিসান নিচের দিকে তাকিয়ে মুচকে আসছে। তিশাও একটু হেসে নায়াজানকে বলল, পাগলের ডাক্তার হয়ে আছি আর ভালো করার চেষ্টা করছি। যদি ভালো না হয় তাহলে এই হ্যান্ডসাম বুড়োটা তো আছে, এসে পড়বো আপনার কাছে। নানাজানকে এক চোখ টিপ মেরে জিসানের দিকে তাকালো। তিশার কথায় নানাজান হাসতে লাগলো, কিন্তু জিসান তো চোখ দিয়ে ইশারা করে তিশাকে হুমকি দিচ্ছে। আচ্ছা, এই প্ল্যানিং? একবার পেয়ে নিই একা, তারপর তোকে বুঝাবো আমার থেকে দূরে যাওয়ার মজা। তিশা মনে মনে বলে, কি সাংঘাতিক লোক, নিজের নানাজানকেই হিংসা করে। জিসান আবার ইশারা করে বলে, আমি তোকে কারোর সাথে শেয়ার করতে পারবো না। নো মিন্স নো। সিলেটের জাফলং দেশের প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং প্রকৃতির সৌন্দর্যে অপরূপ লীলাভূমি। তাই আজ পুরো পরিবার মিলে ডিসাইড করলো সবাই আজ জাফলং ঘুরতে যাবে, সাথে পিয়াইন নদী ভ্রমণ করবে। এমনি আমাদের দেশে নদী ভ্রমণ মানে হচ্ছে রাস্তাঘাটে ঘোড়া খোঁজার মতো। সবাই একসাথে জাফলং এর উদ্দেশ্যে রওনা দিলাম। জাফলং যাওয়ার পথে বেশ উঁচু উঁচু পাহাড় চোখে পড়ল। যতই আমরা কাছাকাছি চলে আসলাম বেশ কিছু ঝর্ণাও চোখে পড়ল, যা বেশিরভাগই ভারত সীমান্তে অবস্থিত।
তবে দূর থেকে দেখলে মনে হয় সবুজ পাহাড়ের গায়ে কেউ সাদা শাড়ি বিছিয়ে রেখেছে। চোখ জুড়ানো শুভ্রতা যেন ছেয়ে আছে সবুজের বুকে, যার থেকে চোখ সরানো দায়। প্রায় 30 মিনিটের মধ্যে আমরা সবাই জাফলংয়ে এসে পড়লাম। এখানে এসে আমরা জীবনে প্রথম পানের বাগান দেখলাম। আমি আর নিশিত এসব দেখে দারুণ এক্সাইটমেন্টে আছি। আসলে শহরে উঁচু উঁচু দালানগুলো ছাড়া তো কিছুই দেখা যায় না। এখানে প্রকৃতির ছোট ছোট সৌন্দর্য আমাদের মনোমুগ্ধ করে তুলছে। পিছনে ঘুরে জিসানকে ডাকতে নিলে দেখি কি সুন্দর আমার ভাই আর জিসান নিজেদের মধ্যে গল্পে মশগুল। আমি ওনাদের সামনে গিয়ে, কি ব্যাপার, সবাই ওখানে কি সুন্দর এনজয় করছে আর আপনারা এখানে কি করছেন? আমার কথার প্রেক্ষিতে রায়হান ভাই যা বলল তাতে আমার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে রাগে। তোরা যা এনজয় কর, আমাদের দিয়ে কি করবি? আর এছাড়া সব বড়রা ওখানে, তাই আমরা এখানে একটু বিড়ি ফুঁকতে এসেছি। রায়হান ভাইয়ের কথা শুনে আমি জিসানের দিকে তাকালাম। শালা এক হাতে বিড়ি ফুঁকছে আর অন্য হাতে মোবাইল টিপছে। ওনারে আমি এই বালছাল ছাড়তে বলেছি, অথচ ওনার হয়তো আমার কোনো কথা মনেই নেই। আর এখন আমি যে একজন জলজ্যান্ত মানুষ ওনার সামনে দাঁড়িয়ে আছি তার কোনো খবর নেই। তোকে তো আমি পরে মজা বোঝাবো মনে মনে ভেবেই আমিও রাগ করে চলে আসলাম ওখান থেকে। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আরো আকর্ষণীয়। নদীতে রয়েছে ছোট বড় অসংখ্য পাথর। এখানে জলস্থল আর অগভীর, হাঁটু থেকে কোমর সমান পানিতে নেমে কিছুটা আগালেই পায়ের নিচে মাটি নয়, অন্য কিছুর ছোঁয়া পেলাম। এখানে গুঁড়ো গুঁড়ো পাথরকুচি নুড়ির মতো আকারের পাথরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনোটা সাদা, কোনোটা ফ্যাকাশে, কোনোটা আবার কালো। আমি আর নিশি কিছু সুন্দর সুন্দর পাথর কুড়িয়েও নিয়ে নিলাম এই ফাঁকে। এরপর ইঞ্জিন চালিত একটা নৌকায় আমরা সবাই উঠে পড়লাম। অনেকক্ষণ ঘুরে আমরা এপারে চলে আসলাম। এখানে কিছু অস্থায়ী খাবারের দোকান আছে। আমি, নিশি, ঝর্ণাপু, মনিয়া ও ফাতেমা ঝালমুড়ি নিয়ে খেতে লাগলাম। এদিক দিয়ে তাওহিদ ভাই তারিনকে আইসক্রিম খাওয়াতে ব্যস্ত, আর ভাবি মেয়ের কাপড় চোপড় নষ্ট নিয়ে চিন্তিত। কি সুন্দর দৃশ্য, একদম পারফেক্টলি ফ্যামিলি। এর ফাঁকে ফাঁকে জিসান কয়েকবার আমাকে ডেকেছে, তবে আমি পাত্তা দিলাম না। আমার থেকে বিড়ি তোর কাছে বেশি ইম্পর্টেন্ট, তাই না? তো বিড়ি ফুক গিয়ে ফাজিল। আর নিশি, সে তো রায়হান ভাইকে ছাড়া বিন্দাস ঘুরতাছে, এনজয় করছে। ওর এমন আচরণে বেচারা ভাই আমার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে। বড়রা যখন চা খেতে ব্যস্ত তখন রায়হান ভাই এই ফাঁকে নিশিকে নিয়ে ফুরুত হয়ে গেল। ঝালমুড়ির শোকে কাতর নিশি বারবার পেছন ঘুরে তাকাচ্ছে আর বলছে, আমার ঝালমুড়ি। এখানে সামনেই একটা জায়গা আছে, সেখানে পাথরের বুকে প্রিয়জনদের নাম লিখিয়ে নেওয়া যায়। তাই রায়হান নিশিকে সেখানেই নিয়ে এসেছে। নিজেদের নাম এখানে লিখে যাবে আজ ওরা। পছন্দ মতো একটা পাথর খুঁজে দুজন দুজনের নাম লিখে নামটি চিরস্থায়ী করে দিল আজ পাথরের বুকে। অনেকক্ষণ ঘুরে ফিরে আমরা ক্লান্ত হয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরেও আমি জিসানকে অ্যাভয়েড করতে লাগলাম। বুঝুক এবার কাউকে অ্যাভয়েড করলে কেমন লাগে। রাতে আমরা সবাই একসাথেই ডিনার করলাম। শরীর খুব ক্লান্ত, তবুও মামিদের কাছে কিছু সাহায্য করলাম। তারা মানা করলো অনেকবার, কিন্তু নিজের বিবেক বলতেও কিছু আছে। আর ভাবিও নেই, তারিনকে ঘুম পাড়াতে চলে যেতে হয়েছে। প্ল্যান করলাম আজ আমরা মেয়েরা একসাথে ঘুমাবো আর লেট নাইট জেগে গল্প করব। যেমন কথা তেমন কাজ। আমি, নিশি, ঝর্ণাপু, মুনিয়া, ফাতেমা একসাথে বসে গল্পে মেতে উঠলাম আমরা। রায়হান করিডোরের বারান্দায় দাঁড়িয়ে রাগে ফুসফুস করছে। ঠিক তখনই জিসান এসে, ওই আমার বউকে দেখেছিস? রায়হান একটু বিরক্ত হয়ে, তোর বউ আমার বউকে নিয়ে পার্টি করছে মানে? জিসান ফ্রুটা কুচকিয়ে, মানে হলো তোর বোনেরা আর আমার বোন মিলে প্ল্যানিং করছে ওনারা আজ একসাথে থাকবে।
আর আমাদের আজ একা একা ঘুমোতে বলে গিয়েছে। আর তোর তো বিয়ে হয়েছে বেশ কিছুদিন হলো, কিন্তু আমার তো 1 সপ্তাহ হয়নি ইয়ার। আর এখনই বউকে নিয়ে চলে গেল। আমাকে জ্বালাতে বেশ ভালোই মজা লাগছে এদের, জানিস। জিসান রায়হানের দিকে তাকিয়ে, তোর বোনটা আজ একটু বেশি উঠছে বুঝলি। সকাল থেকে ওর নাটক দেখছি, সারাদিন অ্যাভয়েড করে চলেছে। একবার হাতে পাই তারপর বুঝাচ্ছি। রায়হান ফোনে নিশিকে মেসেজ করতে করতে বলছে, আগে পেয়ে নে, আজ রাত আর কেউ ধরা দেবে না। জিসান তাতে দাঁত কটমটিয়ে চলে গেল। তিশাকে দেখে নিবে আজ ও। নিশি, তিশার, ঝর্ণা, মুনিয়া, ফাতেমা 5 জন মিলে তুমুল গল্পে মেতেছে। মুনিয়া আর ফাতেমা স্কুলে থাকাকালীন কি কি দুষ্টামি করেছে এসব শুনে সবাই হাসিতে গড়াগড়ি করছে। মুনিয়া ও ফাতেমা মেয়ে দুটো খুব চঞ্চল, এমন এমন কথা বলে যে না হেসে পারা যায় না। তবে ঝর্ণাপু একটু গম্ভীর প্রকৃতির, খুব কম কথা বলে। তবে না বলে পারছি না, ঝর্ণাপু দেখতে খুব সুন্দর, ঠিক পাহাড়ি ঝর্ণার মতো শুভ্রতা যেন তার সারা মুখে বিরাজ করছে। জিসান ফাতেমাকে মেসেজ করলো। ফাতেমা মেসেজটা পড়ে চুপচাপ কিছুক্ষণ বসে তিশা ও নিশির কথা শুনছে। আসলে মাথায় কিছু একটা বুদ্ধি আসছে এই মেয়ে। মুনিয়ার চোখের ইশারায় কি বোঝালো আল্লাহই জানে। মুনিয়া কাশতে লাগলো হঠাৎ। বলা বাহুল্য, মেয়ে দুটো দারুণ স্মার্ট। চোখ দিয়ে একজন আরেকজনকে বুঝিয়ে দেয় কি করতে হবে। মুনিয়ার কাশি দেখে আমি পানি দিতে গিয়ে দেখি পানি নেই জগে। ঝর্ণাপু পানি আনতে বাহিরে যেতে নিলে ফাতেমা চেঁচিয়ে ওঠে, আপু তুমি কেন যাচ্ছ? ভাবি যাবে। কি ভাবি যাবে না? তিশা ফাতেমার কথায় কোনো আগামাথা কিছুই বুঝলো না, তাই জগটা নিয়ে রুম থেকে বের হলো পানি আনতে। তিশা পানি নিতে কিচেনের দিকে যেতে নিলেই হঠাৎ কেউ পেছন দিকে মুখটা চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে, একদম চুপ যান, তা না হলে বাড়ির সবাই জেগে যাবে আর আমাকে চোর ভাববে। তিশার চিন্তা আর বাকি রইল না, এটা হরি হাজবেন্ড। তিশা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে বলে জিসান এভাবেই তিশাকে টেনে রুমে নিয়ে গিয়ে ছাড়লো। তিশা তো রেগে মেকে ফায়ার। জিসানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। জিসান তিশার রাগের কোনো তোয়াক্কা না করেই সামনে এগোতে এগোতে বলতে লাগলো, সমস্যা কি? সকাল ধরে এমন নাটক করছিস কেন? জিসানের এমন আগানোতে তিশার প্রথমে কিছুটা ভয় পেল, এখন রাগ হলো। কি আমি নাটক করছি? তার মানে কি আমি নাটকবাজ? আর আপনি আপনি কি করছেন? সকালে আমাকে যে অ্যাভয়েড করেছেন সেটা কি? আপনি করলে মহৎ আর আমি করলেই দোষী। সরুন, আমাকে যেতে দিন। আজ আমি ওই ঘরে ঘুমাবো ওদের সাথে। তিশার রাগ দেখিয়ে যেতে নিলে জিসান হাতটা ধরে হ্যাচকা টান মারে আর তিশা গিয়ে পড়ে জিসানের বুকে। তিশাকে নিজের সাথে চেপে ধরে, কি বললি তুই? এখানে এসে মনে হয় মুখটা একটু বেশি ফুটে গিয়েছে। নতুন কাউকে পছন্দ হয়েছে নাকি? হয়েছে তো। কেন আপনি জানেন না? কালই তো বললাম। এমনিও নানাজান আপনার থেকে বেশি হ্যান্ডসাম। আমি তো প্ল্যানিং। জিসান তিশাকে আর কিছু বলতে দিল না, এক ঝটকায় বিছানায় ফেলে দিয়ে তিশার উপরও উঠে পড়ল। তিশা এতক্ষণ রণচণ্ডী হয়ে কথা বললেও এখন ভয়ে চুপসে গেছে বেচারি। জিসান তিশাকে বিছানায় আটকে ফেলে, সাহস দেখে একটু বেশি হয়ে গিয়েছে তোর। আমার সামনে আরেকজন পুরুষের তারিফ করছিস? আরেকজন কই? আমি তো নানাজানের কথা বলছি। তো নানাজান কি পুরুষ না? কি সব বলছেন? আপনি পাগল হয়ে গিয়েছেন? নিজের নানাকে কেউ হিংসা করে? জান, ডানা হোক বা দাদা, তোর মুখে আমি অন্য কোনো পুরুষের নাম শুনতে চাই না। তোর মন প্রাণে মস্তিষ্কে শুধু এই জিসানের বসবাস হবে, আর কারো না। আপনি একটা সাইকো, জানেন? জানি তো, তোর জন্য। এখন দেখ এই সাইকো কি করে। কি করবেন? কি আবার? সারাদিন আমাকে ইগনোর করেছিস, আবার এখন আমাকে রেখে ওই রুমে ঘুমাতে গিয়েছিস, আমার থেকে দূরে থাকার প্ল্যানিং করেছিস। তার জন্য শাস্তি তো পেতেই হবে, তাই না জান? তিশার চোখ দুটো বড় বড় করে জিসানের দিকে তাকিয়ে শুকনো ঠোক গিলল। কি? জিসান আর কিছু না বলে তিশার ঘাড়ে মুখ ডুবিয়ে একটা কামড় দিয়ে দিল। তিশা চেঁচিয়ে উঠে জিসানকে বকতে লাগলো। তিশা চিল্লাচিল্লিতে জিসানের মেজাজ আরও খারাপ হয়ে গেল।
তাই তিশার আঁচলটা সরিয়ে আরও কয়েকটা কামড় দিয়ে দিল। রায়হানের মেসেজ পেয়ে নিশি নিজেই বোনদের রুমে ফেলে ছাদে চলে এলো। ছাদে এসে দেখে রায়হান রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নিশিও গিয়ে ঝট করে রায়হানের দুহাতের মাঝে ঢুকে গিয়ে রায়হানকে শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু রায়হান অভিমান করে ধরল না নিশিকে। এখন আসার সময় হয়েছে তোর, আর আসলি কেন? চলে যা, লাগবে না তোকে আমার। নিশি রায়হানের বুকে একটা কিস করে। সরি, কি করব? আমি তো আসতেই নিয়েছিলাম, কিন্তু তৃষা আমাকে টেনে নিয়ে গেল ওর সাথে। আমি ওকে কি করে বলি, বোনেরে আমাকে ছেড়ে দে, তোর ভাইয়ের কাছে যেতে দে। নিশি মাথাটা উঠিয়ে। কি ভাববে ও? রায়হান এবার নিশির মুখটা নিজের দুহাতে ধরে। ভাববে ওর বান্ধবী ওর ভাইয়ের প্রেমে পাগল হয়ে গিয়েছে। নিশি লজ্জায় মুখটা নামিয়ে। ধ্যাত, কি যে বলেন। আকাশে বিশাল একটা চাঁদ, আর দূর থেকে ভেসে আসছে পানির শু শব্দ। একজোড়া নতুন কপতি ছাদে দাঁড়িয়ে আজ জ্যোৎস্না বিলাস করছে। অদ্ভুত এক পরিবেশ, দুজনের মনে যেন প্রেম এসে সাড়া দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর নিশির ঘাড়ে রায়হানের ঠোঁটের স্পর্শে শরীরের শিহরণ জাগিয়ে তুলছে। দুজন নব দম্পতি খোলা আকাশে আজ ভালোবাসায় নিজেকে মত্ত করে তুলেছে। আর দূরের সেই চাঁদটাও যেন আজ লজ্জায় মেঘের আড়াল হতে চাইছে। আরো 2 দিন কেটে গেল আমাদের এখানে। এই 2 দিন আমরা বিছানাকান্দি জৈন্তা রাজবাড়ি, দিঘি, খাসিয়াপাড়া ও সাইট্রাস গবেষণা কেন্দ্রে ঘুরেছি। আর জিসানোর মামাদের সাথে বের হয়েছে আশেপাশে ওনাদের সব কিছু জিসানকে ঘুরিয়ে দেখানোর জন্য। সবার সাথে পরিচয়ও করে দিয়েছে। পরিচিত অনেকেই জিসানকে দেখে চোখ দুটো ছলছল হয়ে গিয়েছে। অবশেষে জিসানকে ওদের পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হলো। এখানে ওর মায়ের কবরটি আছে। জিসান সামনে যাওয়ার সাহস পেল না, কারণ মায়ের কবরটি দেখেই দু চোখের কোনায় জল জমে গেল। বুকের মধ্যে একটা ব্যথা অনুভব করলো, তাই ও ফিরে চলে আসলো বাসায়। এই কয়েকদিনে এই বাড়ি সবার সাথে একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছে। বোনেরা তো মনে হয় চোখে হারায় জিসানকে, নানা যেন মনে হয় জিসানকে পেয়ে অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। মায়ের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে জিসান নানার থেকে। জিসানের মনে একটু আফসোস হলো, আরও আগে জানতে পারলে হয়তো এই পরিবারে সবাই এত কষ্ট পেত না। আজ আমরা ঢাকায় ফিরছি, তবে রায়হান ভাই ও নিশি কাল রাতেই চলে গিয়েছে কক্সবাজার ওদের হানিমুনে। তাই সবার থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম ঢাকায়। তবে এই কয়েকদিনগুলো খুব সুন্দর কেটেছে। সিলেটের প্রতি কেন জানি এক মায়া জেগে গিয়েছে। জিসান বলেছে আমরা আবার আসব, অবশ্যই আসব। সুখের দিনগুলো খুব ছোট হয় সত্যি। দেখতে দেখতে কিভাবে যেন আমাদের বিয়ের 3 মাস পার হয়ে গেল। এই 3 মাসে আমার আর জিসানের ভালোবাসা কমেনি, বরং আগে থেকে অনেক বেড়েছে। ছোটখাটো মান অভিমানগুলো নিজেদের ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিয়েছি দুজন মিলে। এরই মধ্যে একদিন ভার্সিটি গিয়ে জানতে পারলাম নীলুর বিয়ে ঠিক হয়ে গিয়েছে আবির ভাইয়ের সাথে। খুশিতে আমি তো লাফিয়ে উঠলাম। বেস্টির বিয়ে বলে কথা, কিন্তু পরক্ষণে হিটলারের কথা মনে করে মুখটা চুই হয়ে গেল। আমার চুপসে যাওয়া মুখখানি দেখে নিশি জিজ্ঞেস করলো, সমস্যা কি? আমি নিশির দিকে তাকিয়ে, জিসান তোর ভাই। মানে আবির ভাইয়ের নাম শুনলেই চেতে যায়। আমাকে কি বিয়েতে আসতে দিবে? মনে হয় না। আরে তুই বেশি চিন্তা করছিস, ভাইকে বুঝিয়ে বললেই তো হবে। দেখি, চল এবার উঠি। রাতে ডিনার করে রুমে এসে দেখি সাহেব আমার সোফায় বসে কাজ করছে ল্যাপটপে। কেমন যেন চিন্তিত লাগছে ওনাকে। তার মুখের বিষণ্ণতা দেখে তো আমার আর সাহসী হচ্ছে না বলতে। কি করি, কিভাবে বলি? বিছানায় বসে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ভাবছি। জিসানের চোখ ল্যাপটপে থাকলেও ওর আশেপাশে কে কী করছে সবাই খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে। আর তিশাও যে কোনো বিষয় নিয়ে ছটফট করছে তা জিসানের বোঝার বাকি নেই। হঠাৎ জিসান ল্যাপটপে চোখ রেখে তিশাকে ধমক দিল। কি করছিস এসব? এভাবে হাত দিয়ে নখ কাটছিস কেন? আর মুখটা সেই কখন থেকে পেঁচার মতো করে আছিস, সমস্যা কি? জিসানের ধমকেই তিশার মনটা ভেঙে গেল। তাই রাগ করে চুপচাপ বিছানায় অন্য পাশে শুয়ে পড়ল। বলবে না কিছু জিসানকে। হঠাৎ তিশার সাথে এমন আচরণ করায় জিসানও অবাক হলো।
রাগ উঠেছে নিজের উপর এখন। শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিল। জিসানও ল্যাপটপ বন্ধ করে ছুতে চলে গেল, তিশাকে হালকা জড়িয়ে ধরে। সরি জান, মাথাটা ঠিক ছিল না, তাই হয়তো এমন করে ফেলেছি, সরি। ইটস ওকে, আমি কিছু মনে করিনি, ঘুমান এখন। তিশা জিসানের দিকে না তাকিয়ে কথাটা বলল। জিসান তিশাকে নিজের দিকে ঘুরিয়ে বুকে টেনে নিল। রাগ না করলে এখানে ঘুমা। রাগ করে মুখ ফুলিয়ে আমার থেকে দূরে থাকার চেষ্টা করে লাভ নেই। দিন শেষে আমার বুকেই তোর জায়গা, বুঝলি? তিশা এবার হেসে দিল। আসলে এই লোকটি পাগল। এবার বল তো কি ভাবছিলি? আসলে বল, আমি শুনছি। নীলুর বিয়ে ঠিক হয়ে গিয়েছে। ও গ্রেট, এটা তো খুশির কথা। তাহলে তুই এত টেনসড কেন? বিয়ে আবির ভাইয়ের সাথে। তা তো জানি তো। আমি যাব? তাহলে যা, তোকে মানা করেছে কে? শপিং করার হলে করে ফেল, এটা বলতে এত ভাবার কি আছে? তিশা মাথাটা হালকা উঠিয়ে জিসানের দিকে তাকালো। আমি ভেবেছিলাম আবির ভাইয়ের কারণে আপনি আমাকে যেতে দিবেন না। পাগল নি, আবিরের চ্যাপ্টার অনেক আগেই শেষ হয়ে গিয়েছে আমাদের জীবন থেকে। তাহলে এসব নিয়ে আজাইরা টেনশন একদম করবি না, ঠিক আছে? আমিও এখন জিসানকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলাম। আর জিসান তিশার চুলে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। জিসান কিছু একটা নিয়ে টেনশনে আছে, কি নিয়ে তা জিসানই জানে। কিন্তু এই টেনশনের ছায়া তিশার উপর পড়তে দিবে না। নিশি ও তিশা মিলে শপিং করে নিল। দুদিন পর নীলুর গায়ে হলুদ। জিসান, তিশা, রায়হান ও নিশিও গেল গায়ে হলুদে। রায়হান ও জিসান কাউকে চেনে না বলে তেমন আনন্দ না করতে পারলেও নিশি ও তিশা বেশ আনন্দ করেছে নীলুর হলুদে। পরের দিন নীলুর ও আবিরের বিয়েটাও হয়ে গেল। আবির ভাই খুব পলাইটলি জিসানের সাথে হ্যান্ডশেক করে কথাবার্তা বলল। অবশেষে আমরা 3 বান্ধবী এখন বিবাহিত হয়ে গেলাম। এরপরও বেশ কিছুদিন ভালোই গেল আমাদের। তবে এরই মাঝে একদিন হঠাৎ জিসান কতগুলো পেপার এনে আমাকে বলল সাইন করতে। আমিও আর কিছু না বলে পেপারগুলোতে সাইন করে দিলাম। জিসান বলতে চেয়েছিল পেপারগুলোতে কি আছে, কিন্তু আমি শুনতে চাইনি। কি দরকার? আমি জানি জিসান বিনা কারণে কিছু করে না, এর পিছনেও কোনো কারণ আছে, যার সময় হলে আমি জেনে যাব। আর সবথেকে বড় কথা বিশ্বাস, যা ওনার প্রতি আমার আছে। এভাবে আরো 1 মাস কেটে গেল। হঠাৎ একদিন মোবাইলে এক উদ্ভট মেসেজ আসলো, তাও আবার প্রাইভেট নাম্বার থেকে। সিন করে দেখি। আমি কিছুটা অবাক হলাম। জিসান ওয়াশরুম থেকে বের হলে আপনি আমার সাথে আবার ফাজলামি করছেন। জিসান ভ্রুটা কুচকিয়ে, কি যা তা বলছিস, কি হয়েছে বলতো? আমি ফোনটা জিসানের মুখের সামনে এনে, এই যে প্রাইভেট নাম্বার থেকে আবার মেসেজ আসছে। জিসান মেসেজটা দেখে, এবার আমি করিনি জান। এর আগের বার আমি ফাইজলামি করেছিলাম তোকে ভয় দেখাবার জন্য, কিন্তু এবার আমি করিনি সত্যি। তিশা একটু টেনসড হয়ে পড়লো। তাহলে কে করেছে? জিসান তিশার হাতটা ধরে কাছে টেনে নিল। এত টেনশন নেয়ার কিছুই নেই, হয়তো কেউ ভুলে পাঠিয়েছে বা কেউ ফাইজলামি করেছে, রিল্যাক্স। তিশার বড় খালামুনি কিছুদিন হলো তিশাদের বাড়িতে এসেছে, কিন্তু সে নিশিকে দেখতেই পারে না। আসলে তার মেয়ের জন্য রায়হানকে বলেছিল, কিন্তু রায়হান বিয়ে করে আনলো নিশিকে। তাই আসার পর থেকে নিশির উপর একটু শোধ উঠাতে প্রত্যেকটা কাজে খুঁট ধরে চলছে। একটু 19 থেকে 20 হলেই অনেক কথা শুনিয়ে দেয়। রেনু বেগমও পড়েছে মহা জ্বালায়। বড় বোনকে বারবার নিষেধ করেও চুপ করাতে পারছে না। এগুলো নিশি রায়হানের কানে যেতে না দিলেও রায়হান জেনে যায় হঠাৎ একদিন। প্রচণ্ড রেগে খালাকে নিজের বাসায় চলে যেতে বলে। খালা চলে যাওয়ার সময় রায়হান শুধু একটা কথাই বলল, খালা, আমার বউ কালা হোক বা ধলা, কাজ করতে পারুক বা না পারুক, এসব আমি বুঝবো। আর আমার যেহেতু এসবে মাথা ব্যথা নেই, তাহলে আপনাদেরও থাকার কথা না। রায়হান এর খালামুনির রাগে অপমানে চলে গেল সেখান থেকে। আর রেনু বেগমও যেন হাঁপ ছেড়ে বাঁচল। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সাদা স্যুট বুট পরে নেমে আসলো অচেনা ব্যক্তিটি। এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়ির সামনে দাঁড়ানো ব্যক্তিটির সাথে হাত মিলালো। হ্যালো একে, ওয়েলকাম টু বাংলাদেশ। অলমোস্ট ডান, খুব শীঘ্রই রেজাল্ট পাবে, এবার আর কোনো ভুল হবে না। একে একটু বাঁকা হেসে মনে মনে ভাবছে, বাকি কথা গাড়িতে ওঠো বলি।
ড্রয়িং রুমের বিশাল বড় এলসিডি টিভিতে গানটি বাজছে, তাও আবার জিসানের নিজের কণ্ঠে। আড়ালে দাঁড়িয়ে আছে তিশা ও জিসানের পুরো পরিবার, সাথে আছে ডক্টর নীরব। কারো অপেক্ষা করছে ওরা। সবার দৃষ্টি সিঁড়ির দিকে। টিভির ভলিউমটা আরও বাড়িয়ে দেয়া হলো, যাতে করে উপরের রুমের দরজা ভেদ করে শব্দটি সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটির কানে গিয়ে পৌঁছায়। কিছুক্ষণ পরে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিটি সিঁড়ি ধরে নিচে নামছে। সবার মুখে এক অদ্ভুত আনন্দের সাথে কষ্ট ভেসে উঠেছে। ব্যক্তিটির পরনে এখনও 4 দিন আগের পোশাক। চোখে মুখে শরীরের ক্লান্ত প্রকাশ পাচ্ছে। গানের শব্দে ব্যক্তিটি আস্তে আস্তে নেমে টিভির সামনে দাঁড়ালো। শান্ত চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে টিভির স্ক্রিনে।